ইন্ডিয়ান স্টক মার্কেট আজকে বিরাট বড় পতন দেখতে পেলাম। এটা কিছুটা এক্সপেকটেশন ছিলই যে মার্কেটে পতন হতে চলেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কেন ঠিক আবার নতুন করে এমন কি ঘটনা ঘটলো এবং এর ফল কতদূর সুদূর প্রসারী কিনা। তারপর এর সমস্ত কারণগুলো বলার পরে আজকে কোন কোন সেক্টরের ক্ষেত্রে টেনশন রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। কোন কোন স্ট্রং সেক্টর রয়েছে যেগুলো আগামী দিনে ভবিষ্যতে ইনভেস্ট করে রাখলে সুবিধা হবে। আর সবথেকে বড় ইন্টারেস্টিং হচ্ছে ফিউচার কোন কোন সেক্টর রয়েছে যেখানে আগামী দিনে আমাদেরকে একটা ভালো জায়গা দেখাতে পারে বলে মনে হচ্ছে। তো সব কিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট ডেট কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, প্রচুর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু এই ভিডিওটা রয়েছে। আজকে যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে আবার শুরু হয়েছে নতুন করে টেনশন, এবং এই টেনশনেই দেখা যাচ্ছে মার্কেটটা প্রচুর পতন। এই যে বিরাট পতন ঘটছে, এক্স্যাক্ট কারণটা কি, মানে এবারের পতনটা কতটা সুদূর প্রসারী, মানে আগামী দিনে কি আসতে চলেছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা প্রেজেন্ট নিউজ এলো সেটা হচ্ছে ইউএইতে একটা ড্রোন অ্যাটাক হয়েছে এবং এমন জায়গায় নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ড্রোন অ্যাটাকের ফলে একটা বলা যেতে পারে বড় সুদূর প্রসারী একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে। সবচেয়ে বড় সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অনিশ্চয়তা। এই যে মার্কেটের অবস্থা, ইরানের সঙ্গে ইউএসএ যুদ্ধ কনস্ট্রাক্ট শুরু হয়ে গেছে, ইসরায়েল মাঝখানে রয়ে গেছে, এই পরিস্থিতিতে যদি একটার পর একটা এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু তার ইম্প্যাক্টে গ্লোবাল মার্কেটে একটা নেগেটিভনেস পড়বে। আমরা কয়েকদিন আগের খবরই শুনতে পেয়েছিলাম বন্ধুরা, সেখানে দেখা গেছিলো ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প চায়নায় গেছিলেন এবং জিনপিংয়ের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা, স্পেশালি একটু খুশি করানোর জন্য গেছিলেন সত্যি কথা বলতে। কিন্তু দেখা গেল উনি যে পয়েন্টগুলো নিয়ে গেছিলেন বা যে চিন্তাভাবনা ওনার ছিল যে কাজগুলো করবেন, কোনোটাই কিন্তু সাফল্য লাভ করেনি। উনি গেছিলেন ইরানকে বোঝানোর জন্য, ইরানকে যদি বুঝিয়ে একটু ব্যবস্থা কিছু করতে পারেন, দেখুন না কিছু করা যায় কিনা। কিন্তু তার উত্তরে জিনপিং যে অদ্ভুত কথাটা বললেন সেটাও বেশ চমৎকার। বললেন যে এই মুহূর্তে আপনি তাইওয়ান নিয়ে বেশি মাথা ঘামাবেন না এবং তাইওয়ান আমাদেরই অংশ, সুতরাং এই ব্যাপারে যেন আপনাদের কোনো রকম উৎসাহ না দেখতে পাই ভবিষ্যতে। তো এই হলো ঘটনা, এবং আলটিমেট যার ইম্প্যাক্ট যতই বলুক এটা অনেক ফলপ্রসূ হয়েছে, পজিটিভ নিউজ এসছে, অনেক কিছু ব্যাপারে আমরা এগোতে পেরেছি, অনেকগুলো সামান্য কিছু নেগেটিভ ব্যাপার ছাড়াও, কিন্তু আলটিমেটলি গোটা মার্কেটে তার ইম্প্যাক্ট দেখতে পাওয়া গেল। আগের দিন ডাউ জোন্সেও তার ইম্প্যাক্ট দেখা গেছিলো, এবং আজকে যে মার্কেটে নেগেটিভ ব্যাপার থাকবে এটাও কম বেশি ধরা গেছিলো। এরপর আসছে এই আনসার্টিনিটির মধ্যে গোল্ড প্রাইসের কিন্তু বড় জাম্প হলো, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা বলা হচ্ছিল বারংবার যে গোল্ড আর কিনবেন না। সেখানে সবচেয়ে বড় প্রশ্ন এলো গোল্ড কোথায় যেতে চলেছে। মানে বিশ্বের সেরা যে ব্যাংক রয়েছে তারা অ্যানালিসিস করে বলেছে যে এক্ষেত্রে গোল্ডের রেট আপনার 2 লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ 2 লক্ষর বেশি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক বড় বড় ইউবিএস বলে একটা বড় ব্যাংক রয়েছে যারা অ্যানালিসিস করে, তারা বলেছে। এখন এই পরিস্থিতিতে কোথায় যাবে, কি দাঁড়াবে কি দাঁড়াবে না, আবার মার্কেটে যদি সার্টেনিটি চলে আসে, যদি মিস্টার ট্রাম্প বেশ কিছু পজিটিভ নিউজ নিয়ে আসে এবং দেখা যায় গ্লোবাল সিচুয়েশন আনসার্টেনিটি কমে যায়, তাহলে কিন্তু গোল্ড প্রাইস আবার একটা স্ট্যাগন্যান্ট জায়গায় চলে যায়। সেকেন্ড যে পয়েন্টের দিকে কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ক্রুড অয়েল এই মুহূর্তে যে সিচুয়েশন $110 কিন্তু ছাড়িয়ে গেছে। এটা কিন্তু বিরাট বড় ধাক্কা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে। ইন্ডিয়ান মার্কেটে তার ইম্প্যাক্ট কিন্তু পড়ছে, জিওপলিটিক্যাল সিচুয়েশনে ইম্প্যাক্ট হবে, ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে ইম্প্যাক্ট হবে। সমস্ত জিনিসগুলো যে ক্ষেত্রে আমি পরবর্তী আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কতগুলো সেক্টরকে নিয়ে, যে সেক্টরগুলোতে কিন্তু ইম্প্যাক্ট পড়বে এই ক্রুড অয়েলের ভিত্তিতে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা কিন্তু ক্রুড অয়েল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। আমাদের ইন্ডিয়ান ইকোনমি যেখানে একটা সময় স্ট্রং জায়গায় চলে গেছিলো এবং আমরা ভাবনা চিন্তা শুরু করেছিলাম যে আমরা তৃতীয় জায়গায় পৌঁছতে চলেছি কি না, সেখান থেকে কিন্তু আমরা 6ষ্ঠ জায়গায় চলে গেছি ইনফ্লেশনের জন্য, এবং ভবিষ্যৎ বলছে অ্যানালিস্ট যারা আরও পিছোতে হবে, কারণ ইন্ডিয়ান ইকোনমি পুরোপুরি ক্রুড অয়েল নির্ভরশীল। আমরা ম্যাক্সিমামটাই কিন্তু আমরা নিয়ে আসি, অর্থাৎ কেনা এবং বিক্রি করা এই দুটোর মধ্যেই থাকে লাভ। আমাদের এখানে লাভ তো হয় না, উল্টে ঘাটতিতে রয়েছি। চায়না উল্টে দেখা যাচ্ছে বন্ধুরা এক্সপোর্ট তারা কিন্তু বেশি করছে ইম্পোর্টের তুলনায়, যে কারণের জন্য তাদের কিন্তু এক্সেস রয়ে গেছে এদের বিজনেসটা, একটা ট্রেড এক্সেস। সেক্ষেত্রে আমরা ডেফিসিটের মাধ্যমে চলছি। এই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর সঙ্গে যেটা চলে আসে আনএভিটেবল পয়েন্ট, সেটা হচ্ছে রুপি
রুপি কিন্তু আরও পড়ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যেটা সেখানে হচ্ছে রেকর্ড লেভেল লো হয়ে গেছে। লো কথার অর্থ হচ্ছে রুপির দামটা বাড়ছে, রুপির দাম বাড়ছে কিন্তু তার ভ্যালুয়েশন কমছে। এই ভ্যালুয়েশনটা সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার। আমরা যখন ডলারের সঙ্গে কম্পেয়ার করতে যাই তখনই আমরা বুঝতে পারি যে ভ্যালুয়েশনের কতটা ফারাক। অর্থাৎ একটা সময় আমরা দেখেছিলাম 85-86 টাকাতে $1 পাওয়া যেত, সেটা এই মুহূর্তে 95 টাকা 64 পয়সা ছাড়িয়ে 96 টাকায় চলে গেছে এবং আরও বাড়ছে। এই যে পরিস্থিতি যত বৃদ্ধি ঘটবে ইন্ডিয়ান ইকোনমি ইম্পোর্টের ক্ষেত্রে একটা বড় মাপের ধাক্কা লাগবে। এখন প্রশ্ন আসছে এটা যে স্যার যদি এক্সপোর্টের ক্ষেত্রে এটা হয় তাহলে তো সুবিধা। এক্সপোর্টের ক্ষেত্রে সুবিধা হলেও বহু ক্ষেত্রে যে সমস্ত র মেটেরিয়ালগুলো আমাদের লাগছে আমরা পুরোপুরি ইম্পোর্টের ব্যাপারে এখনও নির্ভরশীল বিদেশের ওপরে। সুতরাং সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা ক্ষতি ছাড়া লাভ। সবথেকে বড় মারাত্মক ঘটনা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এদের সেলিং শেষ হচ্ছে না। 14 বছরের মধ্যে সবচেয়ে নিম্নগামী অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক আমরা যদি এই মুহূর্তে দেখি 2.6 লাখ ক্রোড়স 2026 সালের এই 5 মাসের মধ্যেই এরা বিক্রি করে ফেলেছে এবং আগামী দিনে আরও বিক্রি করবে। এর সুবাদে বলে রাখা দরকার ডোমেস্টিক যারা ইনস্টিটিউশন তারা কিনে চলেছে, কিন্তু এফআইআই সেলিং প্রেশার এতটা রয়েছে, তার সঙ্গে এরা যে পরিমাণ ডলারকে এরা সেল করে দিচ্ছে যাতে কিনা আলটিমেটলি ইকোনমি ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছে। আলটিমেটলি সে সমস্ত পলিসির জন্য আমরা দেখতে পারবো কিছুটা হলেও ভবিষ্যতে হয়তো কিছুটা সুযোগ সুবিধা তৈরি করবে। যেরকম আমরা দেখেছিলাম বন্ড ইল্ড, বন্ডগুলোকে ফরেন এফপিআই বলে, তাদেরকে ডেকে আনানোর জন্য বন্ডের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের পরিমাণ কমানো হচ্ছে, প্রচুর পরিমাণ ট্যাক্স কমানো হয়েছে যাতে আসে এবং এই ইম্প্যাক্টটা আমরা ভবিষ্যৎ দেখতে পারবো। সেকেন্ড লিকুইডিটিটা বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু প্রচুর চেষ্টা করে চলেছে। ন্যাশনাল ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এবং অন্যান্য সমস্ত ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট রেটে একটা ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করছে যেটা কিনা সুদূরপ্রসারী ফল হতে পারে। এইগুলো ছাড়াও ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের ডেকে আনানোর জন্য বেশ কিছু সেক্টরের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সুযোগ খুলে দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এইগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকে ভবিষ্যতে হয়তো কিছুটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এফপিআই সেলিং না কমছে ততক্ষণ এই জায়গাটা কিছুই হবে না এবং এফপিআই সেলিং কমানোর জন্য একটা ভালো অ্যাট্রাকটিভ স্ট্রাকচারের প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কোন কোন সেক্টরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। প্রথম বলছি মেটাল সেক্টর। মেটাল সেক্টরে কিন্তু বড় ধাক্কা অপেক্ষা করছে। যত এই ধরনের টেনশন সৃষ্টি হবে ততই আমরা দেখতে পারবো মিড ক্যাপ, স্মল ক্যাপ আজকে একটা দারুণভাবে পতন ঘটেছে, যে ঘটনাটা কিন্তু অনেক ধরে হয়ে আসছে। এবং স্পেশালি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো, যে কোম্পানিগুলো হাই ভ্যালুয়েশনে রয়েছে এই মুহূর্তে, হাই ভ্যালুয়েশন যে সমস্ত স্টকগুলো সেল হচ্ছে মার্কেটে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রচুর টেনশনের জায়গা রয়েছে। আরেকটা কথা বলার, ইম্পোর্ট ডিপেন্ডেন্ট যে সমস্ত কোম্পানিগুলো রয়ে গেছে, ইম্পোর্ট প্রসেসিং যেরকম ক্রুড অয়েল প্রসেস করা, ক্রুড অয়েলকে কেনা, এছাড়াও যেসব র মেটেরিয়াল কেনা হচ্ছে যেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে যেগুলো প্রসেসিংয়ের কাজে লাগছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো ভবিষ্যতে একটা বড় ধাক্কা রয়েছে। এবার আসবো স্ট্রং সেক্টর। স্ট্রং সেক্টর ঠিক এই মুহূর্তে কোনগুলো দাঁড়িয়ে রয়েছে আমি যেটা বলবো প্রথম সেটা হচ্ছে ডিফেন্সিভ ফার্মা কোম্পানিগুলো। ফার্মা কোম্পানি এমনিতেই বেশ কিছু বছর ধরে সাইডওয়ে মুভমেন্ট চলছে, কিন্তু করোনার পরবর্তীকালে সেশনের কথা নিয়ে বলতে চলেছি। ঠিক এই মুহূর্তে যদি বলি ডিফেন্সিভ যেরকম সিপলা বা সান ফার্মা, আরেকটা ম্যানকাইন্ড ফার্মা, এগুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ জায়গা দেখবো। তো এবারে আসবো কি কিছু সিলেক্টেড আইটি সেক্টরের কিছু কোম্পানি, এ কথা বলা বাহুল্য। আমি কিন্তু কালকে বেশ কিছু কোম্পানি কথা বলেছি যেগুলো স্ট্রং সিচুয়েশন রয়েছে, কিছু উইক সিচুয়েশন, আনসার্টেন সিচুয়েশন রয়েছে, এমন কিছু কোম্পানির কথা আমি কালকে বলেছি আইটি সেক্টরে, দেখে নিতে পারেন ভিডিওটা। এই মুহূর্তে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডোমেস্টিক কনজামশন বাড়াচ্ছে এমন সব সেক্টরটা কিন্তু আজকে এই মার্কেটে দেখতে পাচ্ছি ভালো একটা জায়গা তৈরি করছে। এবং লাস্ট ওয়ান স্ট্রং ক্যাশ ফ্লো রয়েছে এমনগুলো কিন্তু এই মুহূর্তে স্ট্রং সেক্টরের মধ্যে পড়ছে। ফিউচার সেক্টর কি রয়েছে বলে মনে হচ্ছে। আমি ফিউচারের কথা যদি বলি, এই যে মার্কেটে হানাহানি কাটাকাটি সব চলছে, যুদ্ধবিগ্রহ চলছে, অনেক ঝামেলার মধ্যে থেকে যে সেক্টরটা কিন্তু চুপচাপ রয়ে গেছে সেই সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরকে ছাড়া কিন্তু চলবে না। ইন্ডিয়া কেন সারা বিশ্বের যে ব্যাকবোন বলা যেতে পারে সেটা কিন্তু হচ্ছে ব্যাংকিং সেক্টর, অথচ আমরা অনেকেই এই সেক্টরটাকে অবহেলা করছি। ব্যাংকিং সেক্টর কিন্তু ভবিষ্যতের দিকে আস্তে আস্তে আমাদেরকে টেনে নিয়ে যাবে এবং ভবিষ্যতে এই ব্যাংকিং সেক্টর আবার একটা সময় কিন্তু ইমপ্রুভমেন্ট। 2 নম্বর যেটা বলবো, আইটি কোম্পানি কিছু রয়েছে, স্ট্রং আইটি, যে কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু আমাদেরকে ভালো কাজ করবে। আমি সব আইটি কথা বলছি না, বেশ কিছু আইটি সেক্টর কোম্পানি যেগুলো কোড নির্ভর, যেগুলো লিগ্যাসি সিস্টেম নির্ভর, সেইগুলো কিন্তু থাকছে না ভবিষ্যতে। থাকবে কিছু স্ট্রং আইটি কোম্পানি যেগুলো এআইকে নিয়ে কিন্তু এখনই কাজ শুরু করে দিয়েছে।
আগে যেটা বলছিলাম ডিফেন্স সেক্টর, ডিফেন্স কিন্তু বন্ধুরা এগোবে। আমরা জানি যেটা 50,000 crores বেশি 2030-র মধ্যে ইন্ডিয়া গভর্নমেন্ট টার্গেট রেখেছে, এবং সেই জায়গাটা পৌঁছানোর জন্য বড় বড় যেসব কোম্পানিগুলো রয়ে গেছে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিংবা ভারত ইলেকট্রনিক লিমিটেড, ভারত ডাইনামিক লিমিটেড, এছাড়া অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো প্রাইভেটের মধ্যে রয়ে গেছে, এমটার টেকনোলজি, পারাস ডিফেন্স, এগুলো সবই কিন্তু ভবিষ্যতে এক না এক সময় আমাদেরকে দারুণ জায়গায় কথা বলবো। ফিউচার সেক্টরগুলোর মধ্যে ডেটা সেন্টার কিন্তু আগামী দিনে একটা বড় জায়গা নেবে। ডেটা সেন্টারের প্রয়োজনীয়তাটা একেবারেই মানে যাকে বলবো ইনএভিটেবল হয়ে গেছে, একাই ছাড়া যাচ্ছে না। এবং এর সঙ্গে যেটা বলবো এআই নিয়ে ইনফ্রাস্ট্রাকচার লেভেলে যে কাজ করছে, জেনারেটিভ এআই কোডিং, এআই রিলেটেড অ্যাডভাইজারি ব্যাপারগুলো, এআই রিলেটেড ট্রানজাকশন, এআই রিলেটেড গ্রাফিক্স, ইউজার ইন্টারফেসেস, সব কিছু ক্ষেত্রে কিন্তু এআইটাকে নিয়ে কাজ করছে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আগামী ভবিষ্যৎ দুর্দান্ত ভালো রয়েছে বলে মনে করছি। আজকে শেষ করতে করতে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট এরম এগোবে, ইন্ডিয়ান মার্কেট এরমভাবে আমাদেরকে একটু আশা দেখাবে, কখনো নিরাশা আসবে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু একটা সময় আসবেই যখন আমাদেরকে পোর্টফোলিওগুলো একটু করে সবুজ হয়ে উঠবে, এবং এক্সপেকটেশন থাকছে আগামী দিনে এরকম অবস্থার।